আচ্ছা, এই যে ছোট্ট একটা পনিরের টুকরো দেখছেন, বিশ্বাস হবে যে এর ভেতরেই লুকিয়ে আছে বাংলার প্রায় ৫০০ বছরের ইতিহাস? ভাবছেন এটা একটা সাধারণ খাবার, কিন্তু না, এটা শুধু একটা খাবার নয়, এর সাথে জড়িয়ে আছে সংস্কৃতি, সংঘাত আর আমাদের রান্নাঘরের এক অবিশ্বাস্য গ্রুপও। চলুন আজ সেই রহস্যটা একটু ঘেঁটে দেখা যাক। এই পনিরটার নাম হলো ব্যান্ডেল চিজ। আর এটা মানে শুধু একটা চিজ না, এটা যেন একটা জীবন্ত ইতিহাস, একটা টাইম ক্যাপসুল, যা আমাদের সরাসরি বাংলার এক প্রায় ভুলে যাওয়া অধ্যায়ের সাথে জুড়ে দেয়। কিন্তু ভাবুন তো একবার, কি করে এমন একটা সাধারণ দেখতে পনির একটা গোটা অঞ্চলের মানে বাংলার খাবারের সংস্কৃতিকে একেবারে আমূল বদলে দিতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের কিন্তু অনেকটা পিছিয়ে যেতে হবে, একেবারে ষোড়শ শতকের বাংলায়। তো চলুন আমরা টাইম মেশিনে করে পিছিয়ে যাই সেই ষোড়শ শতকের বাংলায়। ঠিক সেই সময় যখন সমুদ্রপথে পর্তুগিজ নাবিকরা প্রথমবার এখানে পা রাখছে। তাদের মাথায় কি ছিল? সোজা কথায় ব্যবসা, একটু কূটনীতি আর অবশ্যই এখানে একটা পাকাপোক্ত বসতি গড়ার স্বপ্ন। এই টাইমলাইনটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন কিভাবে ধাপে ধাপে ওরা এখানে নিজেদের জায়গা পাকা করল। শুরুটা হলো ১৫১১ সালে মালাক্কা জয়ের পর। বলা যায় প্রাচ্যের দরজাটাই খুলে গেল ওদের জন্য। এর ঠিক পরেই ১৫১২ থেকে ১৩ সালের মধ্যে বাংলার সাথে প্রথম যোগাযোগ হলো। তারপর দেখুন ১৫৩৫-৩৬ সাল নাগাদ বাংলার সুলতানের কাছ থেকে চট্টগ্রাম আর সপ্তগ্রামে ব্যবসা করার অনুমতিও পেয়ে গেল। আর সবশেষে ১৫৭৯ সালে মুঘল সম্রাট আকবর নিজে ওদের হুগলিতে একটা শহর গড়ার ফরমান দিয়ে দিলেন। ব্যাস, ওদের ভিত একেবারে গেঁথে গেল। আর বাংলা যে ওদের কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল সেটা ওদের দেওয়া নামগুলো শুনলেই বোঝা যায়। চট্টগ্রামকে ওরা বলতো পোর্তো গ্রান্দে মানে বড় বন্দর, আর হুগলি ব্যান্ডেল এলাকাকে বলতো পোর্তো পেকেনো মানে ছোট বন্দর। এই নামগুলোই কিন্তু বলে দেয় যে ওদের গোটা বিশ্বের ব্যবসার যে ম্যাপ, তাতে বাংলা একটা দারুণ জরুরি জায়গা ছিল। কিন্তু গল্পটা এতটাও সহজ সরল না। বাংলায় পর্তুগিজদের উপস্থিতির দুটো একেবারে ভিন্ন দিক ছিল। একদিকে যেমন ছিল ধর্ম আর ব্যবসা, ঠিক তার উল্টো দিকে ছিল ভয়ঙ্কর জলদস্যুতা। ব্যাপারটা ছিল অনেকটা জ্যাকল অ্যান্ড হাইডের মতো। একদিকে তারা ছিল ব্যবসায়ী, নির্মাতা, দেখুন কাপড়, মশলা, নুনের ব্যবসা করছে, আবার ১৫৯৯ সালে ব্যান্ডেল চার্চের মতো অসাধারণ স্থাপত্য তৈরি করছে। কিন্তু ঠিক এর উল্টো পিঠেই ছিল ওদের আরেকটা পরিচয়, ভয়ঙ্কর লুটেরা, জলদস্যু, দাস ব্যবসায়ী। বিশেষ করে আরাকান উপকূলে ওদের অত্যাচারের কাহিনী তো লোকের মুখে মুখে ঘুরত। জানেন কি, ওদের এই জলদস্যুতার প্রভাব আমাদের ভাষাতেও রয়ে গেছে। পর্তুগিজ শব্দ আরমাডা থেকেই বাংলা ভাষায় হরমাদ শব্দটা এসছে। আর এই একটা শব্দই হরমাদ বাংলার লোককথায় জলদস্যু আর লুটেরার প্রতিশব্দ হয়ে গেছে। মানে বুঝতেই পারছেন, ওদের প্রভাবটা ছিল আলো আর অন্ধকারের মতো, একদিকে সৃষ্টি তো অন্যদিকে ধ্বংস। এবার আমরা গল্পের সবচেয়ে নাটকীয় অংশে চলে এসেছি। একটা ভয়ঙ্কর আক্রমণ, ব্যান্ডেলের পতন এবং তারপর এমন একটা প্রত্যাবর্তন যা কেউ কল্পনাও করতে পারেনি। সালটা মনে রাখুন ১৬৩২। মুঘল সম্রাট শাহজাহানের বিশাল সেনাবাহিনী একেবারে হঠাৎ করেই হুগলিতে পর্তুগিজদের বসতির ওপর ঝাঁপিয়ে পড়ল। কেন এই আক্রমণ? আসলে কারণ ছিল অনেক। পর্তুগিজদের লাগাম ছাড়া দাস ব্যবসা, রাজনৈতিক চালবাজি, সব মিলিয়ে মুঘলদের সাথে সম্পর্কটা একেবারে তলানিতে এসে ঠেকেছিল। ফল, পুরো বসতিটাকেই মাটির সাথে মিশিয়ে দেয়া হলো। আর তারপর পর্তুগিজদের বাংলা থেকে এক কথায় তাড়িয়ে দেওয়া হলো। দেখে মনে হচ্ছিল বাংলায় তাদের প্রায় ১ শতাব্দীর রাজত্ব বোধহয় এখানেই শেষ। কিন্তু এখানেই আসল টুইস্ট। এই সংখ্যাটা দেখুন, ৭৭৭। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৭৭৭। অবিশ্বাস্য হলেও সত্যি যে ওই ধ্বংসলীলার ঠিক ১ বছর পর ১৬৩৩ সালে সেই মুঘল সম্রাট শাহজাহানে পর্তুগিজদের ৭৭৭ বিঘা নিষ্কর জমি দিলেন। কেন? যাতে তারা ফিরে এসে আবার নতুন করে সবটা গড়ে তুলতে পারে। এটা ইতিহাসের এক অদ্ভুত, প্রায় অবিশ্বাস্য একটা ঘটনা। তো এই যে পর্তুগিজরা ফিরে এলো, এর সাথেই কিন্তু আমাদের গল্পের মূল চরিত্র মানে ওই পনিরের সম্পর্ক। কারণ ওদের এই প্রত্যাবর্তনই বাংলার রান্নাঘরে একটা শান্ত নীরব বিপ্লবের জন্ম দিয়েছিল। ব্যাপারটা বুঝতে হলে তখনকার সমাজটাকে একটু জানতে হবে। পর্তুগিজরা আসার আগে সনাতন হিন্দু রীতিতে দুধ ফেটে যাওয়া বা কেটে যাওয়াকে খুব অশুভ মানে অপবিত্র বা নষ্ট বলে মনে করা হতো। কিন্তু পর্তুগিজরা যখন এখানে পনির বানাতে শুরু করল, তখন দুধ কাটানোর এই পদ্ধতিটাই ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠল। আর এই ব্যান্ডেল চিজ বানানোর পদ্ধতিটাও কিন্তু বেশ মজার। প্রথমে গরুর দুধকে একটা অ্যাসিডিক জিনিস দিয়ে কাটানো হয়,
তারপর সে ছানাটাকে ছেঁকে ভালো করে মেখে ছোট ছোট গোল চাকতির মতো আকার দেওয়া হয়। এরপর নুন মাখিয়ে রাখা হয় যাতে নষ্ট না হয়। আর সবশেষে এর ওই যে একটা বিশেষ ঝাঝালো গন্ধ, সেটার জন্য প্রায়ই ঘুঁটের আগুনে এটাকে সেকে ধোয়া দেওয়া হয়। আর এর ফল কি হল? এর ফলেই জন্ম হল বাঙালির প্রাণের জিনিস, ছানার। যে দুধ কেটে যাওয়াটা একসময় অশুভ ছিল, সেটাই হয়ে উঠল একটা জরুরি উপাদান। আর ঠিক এইখান থেকেই, হ্যাঁ, ঠিক এই মুহূর্ত থেকেই বাংলার মিষ্টির দুনিয়ায় একটা বিপ্লব ঘটে গেল। কারণ এই ছানাই তো আমাদের বেশিরভাগ বিখ্যাত মিষ্টির আসল ভিত্তি। তার মানে পুরো ব্যাপারটা জুড়লে কি দাঁড়াচ্ছে? পর্তুগিজদের আনা পনির তৈরির ওই কৌশল, সেখান থেকে ছানার জন্ম, আর সেই ছানা থেকেই তৈরি হলো সন্দেশ, রসগোল্লার মতো সব অসাধারণ মিষ্টি। ভাবা যায় একটা বিদেশি কৌশল এসে একটা অঞ্চলের মিষ্টির পুরো ইতিহাসটাই চিরদিনের জন্য বদলে দিয়ে গেল। কিন্তু ওদের প্রভাব শুধু রান্নাঘরেই থেমে থাকেনি। পর্তুগিজরা বাংলায় এমন অনেক কিছু রেখে গেছে যা আজও আমাদের জীবনের সঙ্গে মিশে আছে, হয়তো আমরা সবসময় সেটা খেয়ালও করি না। ওই যে ব্যান্ডেল চার্চ বা পনির, ওগুলো তো আছেই, কিন্তু ভেবে দেখুন, আমরা যে কথায় কথায় চাবি, বালতি বা আলপিন বলি, এই শব্দগুলো কিন্তু ওদেরই দেওয়া। আনারস, পেঁপে, পেয়ারা, কাজু, এই সব ফলও কিন্তু তারাই প্রথমে দেশে নিয়ে আসে। এমনকি বাংলা গদ্য আর ছাপাখানার উন্নতিতেও ওদের বড় ভূমিকা ছিল। কিন্তু দুঃখের বিষয় হল, আজ এই ব্যান্ডেল চিজ একটা বিপন্ন শিল্প। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি জানেন? যার নামে নাম, সে ব্যান্ডেল শহরেই এটা আর তৈরি হয় না। তারকেশ্বর, বিষ্ণুপুরের মতো একটা গ্রামে হাতে গোনা কয়েকজন কারিগর এখনও কোনো মতেই ৫০০ বছরের ঐতিহ্যটাকে টিকিয়ে রেখেছেন। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? এই যে হাতে গড়া ছোট্ট একটা পনিরের চাকতি, এটাই আমাদের বারবার মনে করিয়ে দেয় যে ইতিহাস শুধু বড় বড় যুদ্ধ বা বিশাল অট্টালিকার গল্প নয়। ইতিহাস বেঁচে থাকতে পারে খুব সাধারণ রোজকার জিনিসের মধ্যেও। একটা সামান্য খাবার যে একটা গোটা সাম্রাজ্য, সংঘাত আর দুটো সংস্কৃতির মিলনের জীবন্ত দলিল হতে পারে। ব্যান্ডেল চিজের চেয়ে ভালো উদাহরণ আর কিই বা হতে পারে?